বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে একটা বড় সড় চেঞ্জ আসতে যাচ্ছে, আর সেটা হলো ডিজিটাল ব্যাংকিং। ডিজিটাল ব্যাংকিং আর ইন্টারনেট ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং এটা কিন্তু সেম না। আজকের দিনে যে কোনো ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট বা যদি ধরেন আপনি অ্যাকাউন্ট খুলতে হয়, আপনার সশরীরে ব্যাংকে যাওয়া ছাড়া কিন্তু কোনো উপায় নাই। আমি নিজে কিছুদিন আগে ইন্দোনেশিয়াতে গিয়ে এরকম একটা সমস্যায় পড়েছিলাম। আমাকে বলে এই ব্রাঞ্চে যান, ওই ব্রাঞ্চে যান, মানে আমাদের দেশের ব্যাংকগুলো এখনো ওই ফিজিক্যাল অফিসে কাজ করতে হবে এইরকম মেন্টালিটি থেকে পুরোপুরি বের হয়ে আসতে পারেনি। হ্যাঁ, অনেক ব্যাংকেরই এখন মোবাইল অ্যাপ, ইন্টারনেট ব্যাংকিং আছে যেটাতে টুকটাক কাজ করা যায়, কিন্তু ওই যে টুকটাক কাজ পর্যন্তই। দরকারি কাজে অফিসে যাওয়া ছাড়া কিন্তু কোনো উপায় নাই। পাশাপাশি আমাদের দেশের অনেক মানুষই কিন্তু ব্যাংকিং এর কাগজপত্র, সাইন দেওয়া এইসব কাজকে বেশ জটিল মনে করে, যার কারণে ব্যাংকে যাওয়ার কথা শুনলেই তাদের একটা অনিচ্ছা কাজ করে। ইনফ্যাক্ট আইটিসি এর একটা রিপোর্টে বলা হয় যে বাংলাদেশের অলমোস্ট 80% মানুষের এখনো পুরোপুরি ব্যাংকিং সেবার আওতায় আনা যায়নি, যেখানে বাংলাদেশের রেজিস্টার্ড অ্যান্ড্রয়েড ফোনই আছে অলমোস্ট 10 কোটি। বাট এই পুরো ব্যাপারটাই খুব দ্রুত চেঞ্জ হয়ে যাবে, কারণ বাংলাদেশে আসছে ডিজিটাল ব্যাংকিং। আমাদের নর্মাল ব্যাংকিং এর থেকে ডিজিটাল ব্যাংকিং কিন্তু অনেক আলাদা। এটার সুবিধা কি, অসুবিধা কি, ডিজিটাল ব্যাংকিং এর ইনস অ্যান্ড আউটস নিয়ে আজকে একটা অ্যানালাইসিস দেখাবো আপনাদেরকে। ডিজিটাল ব্যাংকিং এর কনসেপ্টটা কিন্তু খুব একটা পুরাতন না, তবে এখন যেরকম পুরোপুরি ব্যাংকিং এর সব সুবিধা ডিজিটাল ব্যাংকিং এ আসে, আগে সেরকম ঠিক ছিল না। 80-র দশকে আমেরিকা প্রথম এটিএম চালু করে। ইন্টারনেটের প্রসারের কারণে বেশ কিছু ব্যাংক তাদের সার্ভিস অনলাইনে দেওয়া শুরু করলেও অ্যাকচুয়াল বুম আসে যখন 2000 সালের মোবাইল ব্যাংকিং সার্ভিসগুলো চালু হয়। আর ডিজিটাল ব্যাংকিং একটা পূর্ণাঙ্গ ব্যাংকিং সিস্টেমের রূপ নেয় 2007 সালে ইউএসএ ফেডারেল সেভিংস ব্যাংকের মাধ্যমে। বর্তমানে ডিজিটাল ব্যাংকিং বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ব্যাংকিং এর সকল সার্ভিস ডিজিটাল হয়ে যাওয়া। মানে আপনি ঘরে বসে বিল পে, ট্যাক্স দেওয়া থেকে শুরু করে লোন দেওয়া, এফডিআর করা, আরো যা যা আছে সব করতে পারবেন। সহজ কথায় একটা ডিজিটাল ব্যাংকিং। এই বছর জুন মাসের 14 তারিখ বাংলাদেশ ব্যাংক ডিজিটাল ব্যাংক গাইডলাইন অ্যাপ্রুভ করে। এর মধ্য দিয়ে 125 কোটি টাকা পেইড আপ ক্যাপিটাল জমা দিয়ে যে কোনো প্রতিষ্ঠান নিজেদের ডিজিটাল ব্যাংকিং সেবা চালু করতে পারবে। আমাদের পাশের দেশ ভারতে এই জিনিস আছে 2015 সাল থেকে। সারা বিশ্বের সব উন্নত দেশে এই ডিজিটাল ব্যাংকিং সেবা চালু আছে। বাট এটা অ্যাপ্রুভ হওয়ার সাথে সাথে এটা নিয়ে বেশ সমালোচনা শুরু হয়, কেননা এই 125 কোটি টাকার যে হিসাবটা করা হয়েছে সেটা করা হয়েছে ব্যাংকিং কোম্পানি অ্যাক্ট 1991 এর উপর বেস করে। সেই সময় 125 কোটি টাকা এখন কত কোটি টাকা হবে ভাবেন তো। পলিসি রিসার্চ ইনস্টিটিউটের এক্সিকিউটিভ ডিরেক্টর ডক্টর আহসান এইচ মনসুর বিজনেস স্ট্যান্ডার্ডকে দেওয়া সাক্ষাৎকারে উনি বলেন এটা মিনিমাম 1000 কোটি টাকা হওয়া উচিত ছিল। তার মানে এখানে কি হচ্ছে, যে কেউ এই 125 কোটি টাকা দিয়ে নিজেদের ডিজিটাল ব্যাংক খোলার ব্যবস্থা করতে পারবে। 2022 সালের তথ্য মতে বাংলাদেশে সে বছর 17,763 কোটি টাকার অনলাইন লেনদেন হয়েছিল। তার মানে এই মার্কেটের 17 ভাগের 1 ভাগও যদি কেউ ধরতে পারে তাহলেই তার 125 কোটি টাকার খরচ উঠে যাবে। এই ভুলটা করেছিলাম আমরা মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউটগুলোর লাইসেন্সিং এর টাইমে, যেখান থেকে তৈরি হয়েছিল ডেস্টিনির মতো কোম্পানি। এই পেইড আপ ক্যাপিটালের ব্যাপারটা সরকার হয়তো আরেকবার রিকনসিডার করবে। তবে অলরেডি 5টা কোম্পানি অ্যাপ্লিকেশন সাবমিট করে দিয়েছে। এদের মধ্যে অনেক অ্যানালিস্টের হিসাবে একটা কোম্পানি বেশ ভালোভাবে আগায় যাচ্ছে, আর সেটা হচ্ছে বিকাশ। গত 12 বছর ধরে ছোটখাটো কাজ প্লাস এটা ওটার বিল দেওয়ার কাজে বিকাশের ইউজ দিন দিন বেড়েই চলেছে। আপনি ভাবেন 5 বছর আগে কয়টা রেস্টুরেন্টে বিকাশে বিল পে করা যেত, আর এখন তো সব জায়গাতে বিকাশ আছে। আপনি বলেন যদি আপনাকে আমি ডিজিটাল ব্যাংকিং আর নর্মাল ব্যাংকিং এর মধ্যে একটা চুজ করতে বলি, তাহলে আপনি কোনটা নেবেন? আবার এইটাও চিন্তা করেন যে এখন কিন্তু এমন মানুষ আছে যারা ডিজিটাল ডিভাইস ইউজ করতে চায় না বা পারে না। বর্তমান দুনিয়ার সাথে তাল মিলাই চলতে হইলে এইরকম মেন্টালিটি থেকে কিন্তু বের হয়ে আসা লাগবেই। দেশের ডিজিটাল লিটারেসির হার হতে হবে 100%। তাদের সামনে যদি আপনি এই ডিজিটাল ব্যাংকিং সেবা, যেটা ইনফ্যাক্ট খুবই লোভনীয় একটা জিনিস হাজির করবেন, তাদের মধ্যে আগ্রহ আসতেই পারে এই সেবাটা নেওয়ার। আর এইটাই হইতে পারে তাদের জন্য ডিজিটাল লিটারেসির স্টার্টিং পয়েন্ট। যদি ডিজিটাল ব্যাংকিং সেবা আসে তাহলে এই মানুষগুলো সহজে দেশের যে কোনো প্রান্ত থেকে ব্যাংকিং সেবার সুবিধা নিতে পারবে। বড় একটা পপুলেশন তখন দেশের উন্নয়নে অবদান রাখতে পারবে। একই সাথে নেক্সট যে জেনারেশনটা আসছে তারা কোনো অবস্থায় ভাই এই ব্যাংকে গিয়ে
লাইনে দাঁড়ায় কাগজে কলমে লিখে অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করার মানে এই যে এত সব প্যারা এগুলো কিচ্ছু নিতে যাবে না। সো যে কোনো ব্যাংকের জন্য এইটা হবে একটা হিউজ এক্সপ্যানশন অপরচুনিটি। বিকাশ যে সুযোগটা নিতে যাচ্ছে, বিল পে, পাসপোর্টের খরচ, ট্যাক্স দেওয়া, এমন নানান সুবিধা নিয়ে ওরা অলরেডি কিন্তু এই মার্কেটে খুব চেনা একটা নাম। সো নেক্সট জেনারেশনের কাছে যদি ওরা এই ডিজিটাল মার্কেটিংয়ের কনভিনিয়েন্সটা নিয়ে যাইতে পারে তাহলে তাদের জন্য সেটা হবে একটা গেম চেঞ্জার। অলসো ডিজিটালাইজ সার্ভিসের ডেটা ট্র্যাক করাটা ইজিয়ার। এটা আসলে পজিটিভ নেগেটিভ দুইটা দিকই আছে। নো ইয়োর কাস্টমার বা কেওয়াইসি প্রসেস ব্যাংকিংয়ের জন্য খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনি যখন একটা অ্যাকাউন্ট খুলবেন তখন আপনার প্রপার একটা ব্যাকগ্রাউন্ড চেক আসলে দরকার। আপনার এনআইডি কার্ড সেই ইনফোগুলো রাখে, কিন্তু অনলাইনে যখন এইসব কাজ হবে তখন আসলে সুযোগ সৃষ্টি হয় চোরামি করার। ইউএসএতে ডিজিটাল ব্যাংকিংয়ের শুরুর দিকে মানি লন্ডারিংয়ের জন্য ডিজিটাল ব্যাংকগুলোকে ইউজ করা হতো, কারণ তখন ফেস রিকগনিশন বা সেরকম কোনো টেকনোলজি ছিল না। আমাদের এই দিকেও আসলে লাভ হয়েছে। ডিজিটাল ব্যাংকিংয়ের সিকিউরিটি সেটআপ টেকনোলজি এখন অনেক ডেভেলপ, অ্যান্ড আমাদের দেশে যখন এটা আসবে তখন এই সবগুলো টেকনোলজি ইমপ্লিমেন্ট করে কিন্তু আসতে হবে। কিন্তু একটা রিস্ক আসলে থেকেই যায়, আপনার ডেটাটা আসলে কার কাছে যাচ্ছে সেইটার। এই জায়গাটাও কিন্তু বিকাশ খুব ভালো একটা অপশন। আসলে আমার কাছে পার্সোনালি মনে হয় এমএফএস এর দিন বাংলাদেশে আসলে শেষ হবার দিকে। আমি এইটা বলতেছি না যে ডিজিটাল ব্যাংকিং এর চার্জ এইসব কিচ্ছু থাকবে না, কিন্তু সেটা হবে অনেকটা এখনকার ব্যাংকিং এর সিস্টেমের মতো। এখন যেমন অ্যাকাউন্ট অ্যাক্টিভ রাখতে হলে মিনিমাম একটা অ্যামাউন্ট থাকাটা লাগে আপনার অ্যাকাউন্টে, সেরকমই ব্যাপার স্যাপার আর কি। আরও একটা মজার জিনিস হলো ডিজিটাল ব্যাংকিং সার্ভিস পূর্ণাঙ্গ রূপে চালু হলে আমাদের আর ব্যাংকে যাইতে হবে না অ্যাকাউন্ট খোলার জন্য। এনআইডি কার্ড আর স্মার্টফোন থাকলেই হবে। বাট এই কাজ কিন্তু বিকাশ অলরেডি করে ফেলছে। বিকাশের অ্যাকাউন্ট খুলতে আপনার কোথাও যাওয়াই লাগবে না। এই যে গ্রাহক সেবার জায়গাটা, এই জায়গাটায় বিকাশ সব থেকে বেশি আগায় থাকবে। ডিজিটাল ব্যাংকিংয়ে কিন্তু আরও 4টা কোম্পানি অ্যাপ্লাই করেছে বিকাশ ছাড়াও, কিন্তু বিকাশের মতো অলিতে গলিতে নেটওয়ার্ক ওদের কারোরই নাই। বিকাশের অ্যাপ কতটা স্মুথ সেটা যারা ইউজ করে তারা সবাই জানেন। যে কোনো সমস্যায় ওদের কাস্টমার সার্ভিস দিনে 24 ঘন্টা সপ্তাহে 7 দিন অ্যাক্টিভ। প্লাস এখন আপনি বিকাশ দিয়ে ল্যান্ড ট্যাক্স, ইউটিলিটি বিল, পাসপোর্টের খরচ এগুলো দিয়ে চালানো অনলাইনে নিয়ে নিতে পারবেন। মানে ডিজিটাল ব্যাংকিং সুবিধা আসার আগে তারা এই কাজগুলো করে ফেলছে তাদের সার্ভিসে। সো ডিজিটাল ব্যাংকিং সার্ভিস আসলে তাদের এই সার্ভিসগুলো আরো স্ট্রং হবে। আপনারাই কম্পেয়ার করতে পারেন তাহলে মার্কেটে আসলে কারা এখন টপ পারফর্মার। আলটিমেটলি ডিজিটাল ব্যাংকিং সার্ভিস চালু হওয়া এখন সময়ের দাবি, কিন্তু কাকে আমি ট্রাস্ট করব সেই জিনিসটা যতবার ভাবি একটা কোম্পানি আসলে মাথায় আসে, আর সেইটা মাথায় আসার পেছনে লজিকগুলো খুবই সিম্পল। আপনারাও জানেন সেই কোম্পানিটার নাম হচ্ছে বিকাশ, বাংলাদেশের ফার্স্ট ইউনিকর্ন। প্লাস যদি ওই 125 কোটি টাকার ব্যাপারটা চেঞ্জ না হয় তাহলে এই মার্কেটে বিকাশের ইম্পর্টেন্স আরো বেড়ে যাবে। মানুষ বুঝে না বুঝে অন্য কোথাও যাওয়ার চাইতে অনেক দিনের চেনা বিকাশেই যাবে, ঠকে যাওয়ার সম্ভাবনাও কমবে। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এই ডিজিটাল ব্যাংকিং নিয়ে আপনাদের চিন্তা ভাবনা কি, আর বিকাশ যদি এই সার্ভিস শুরু করে তাহলে তাদের কাছে আপনাদের এক্সপেকটেশন আসলে কি রকম।